যদি ছায়া মন্ত্রিসভা গঠন করা হয় তাহলে আপনাদের যে মন্ত্রিসভা থাকবে তারা চাপের মধ্যে থাকবে কিনা? বিষয়টা তো চাপের মধ্যে থাকে না, তো বিষয়টা হলো যে গণতন্ত্রকে সঠিকভাবে মানে আপনাদের উপর নজরদারি থাকুক, এতে তো কিছু আসে যায় না। কারণ আমি তো বিশ্বাস করি যে সরকার মানে সেই অতীতের কোনো সরকারের মতো হবে না, বিগত 18 বছর যেভাবে চলেছে। এটি ছায়ামন্ত্রী সভা যদি নজরদারি করে বা সংসদীয় কমিটি থাকে, সকল বিষয়ভিত্তিক সংসদীয় কমিটি আছে, তারা যদি বিষয়গুলি সব কিছু নজরদারি করে, এতে তো দোষের কিছু দেখি না। আমি তো মনে করি যে এটা করা যেতে পারে। মন্ত্রিসভা থাকার মধ্যে আমি খারাপ কিছু দেখি না। না, সেক্ষেত্রে আপনাদের উপরে যেহেতু ওয়াচডগ হিসেবে কাজ করবে, তা আপনাদের কোনো মানে চাপ অনুভব করছেন না আপনারা? মানে আপনি বলতে চাচ্ছেন চাপ অনুভব করছেন না? সেটাই বললাম যে বিষয়টা চাপের না, মানে সঠিকভাবে দেশ পরিচালনা থেকে কি এই ধরনের সঠিকভাবে এখন দেশ পরিচালনা করায়। আমরা মনে করেন দেশ স্বাধীন হয়েছে আপনার আজকে 54 বছর। আমরা যে পরিমাণ আমাদের অগ্রগতি হওয়ার দরকার ছিল, সেই পরিমাণ অগ্রগতি কিন্তু আমাদের হয় নাই। আমরা আর কত কত খারাপ হব, যে মানে কত খারাপের দিকে আমরা যাব, যেটা আমরা মানে ধৈর্য ধরে এটা মানে করা যায়। কথা বলছেন, আমাদের অবস্থা কিন্তু বাস্তবিকই অনেক, আমরা কিন্তু পিছিয়ে পড়া একটা দেশ সর্বদিক থেকে। আপনি মানে এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এবং মানুষ যে আস্থায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিশাল বিজয় দিয়েছে, এবং বিশেষভাবে আমাদের নেতার উপর যে আস্থা মানুষ রেখেছেন, সেইভাবেই কিন্তু কাজ করতে হবে সর্বদিক থেকে। এখানে ছায়ামন্ত্রীর সভা দিয়ে যদি সব কিছু সুশৃঙ্খলভাবে চলে, সেটা ভালো। ওয়াচডগ দেখুক, তারা একটা শক্তিশালী বিরোধী দল বিএনপির সমালোচনা করবে, বিএনপির সকল কার্যক্রম অনুকরণ করবে বা দেখবে তারা, সেটা তো ভালো। আমি তো খারাপ কিছু দেখি না। 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সেই কারণগুলি থেকে উত্তরণ ঘটবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আপনারা তো প্রায় 20 বছর সময় পর সরকার গঠন করতে চলেছেন, তো সেক্ষেত্রে যেই ইশতেহার দিয়েছেন 31 দফা বাদেও যে ইশতেহার জনগণকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইশতেহার বাস্তবায়নে কি কি চ্যালেঞ্জ আসলে আপনাদের সামনে রয়েছে বলে মনে করেন আপনি? আসলে চ্যালেঞ্জ বলতে যেটা আসলে রাজনীতিটাকে সামনের দিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়া, বুঝছেন, সরকার পরিচালনায়। এবং আমাদের নেতা গতকাল বলেছেন যে তিনি সকলের ঐক্য আশা করেছেন, যে কতগুলি ইস্যুতে, যে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে ঐক্য দরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং আমরা যদি সেটা জাতীয় ঐক্য গড়ে তুলে যদি আমরা সামনে দিকে এগিয়ে যেতে পারি, তাহলে সফল হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আমাদের মধ্যে অনৈক্য তৈরি হয়, আমাদের জুলাই আন্দোলনের মাধ্যমে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে সামনের দিনে রাজনীতিটাকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমি মনে করি দুর্নীতিটা আমাদের দেশের জন্য, রাজনীতিতে দুর্নীতি লুটপাটটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আরেকটি বিষয় হলো যে আপনারা দেখেছেন যে শিল্প প্রতিষ্ঠানগুলি কিন্তু আজকে একটা নাজুক অবস্থায় আছে। এবং 5ই আগস্টের পরে আমি একজন সাংবাদিকের কাছ থেকে আমি তথ্য পেয়েছিলাম যে আমাদের শুধু গাজীপুরেই 280টি শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। তাহলে 280টি শিল্প প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যেয়ে থাকে, তাহলে আমাদের সেই শ্রমিকদের অবস্থাটা কি? আমাদের তারা তো, হ্যাঁ, আমরা তো দেখেছি যে বিগত সরকারের সময় নানা দাবি নিয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। মানে যে দাবি, সেগুলো হচ্ছে মৌলিক দাবি, বেতন ভাতা, থাকার জায়গা সহ নানা মৌলিক দাবিতে আপনার আন্দোলনে সড়কে নেমেছেন, তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন করা হয়নি। আপনি তো এখন নেতৃত্বে আছেন বা নেতৃত্বে যাবেন, সেক্ষেত্রে তাদের জন্য আপনার ভূমিকাটা কি থাকবে, কি করণীয় করবেন? না, বিগত দিনে কিন্তু মানে শুধু আপনার বেতন বাড়ানো বা ইয়ার জন্য আন্দোলন হয় নাই। এর ভিতরে অন্য একটি বিষয় আছে, ওনারাও জানবেন ভালো করে, যে ওই আপনার যারা চাকরি হারিয়েছিল বিগত দিনে, মানে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আন্দোলনটা হয়েছে, এর বেশিরভাগ কিন্তু করেছে চাকরিচ্যুত একটা গ্রুপ ছিল শ্রমিকদের মধ্যে। এবং এটা তাদের রেকর্ডে ছিল, শিল্প প্রতিষ্ঠানগুলি। তারা চাকরিচ্যুত হওয়ার পরে
তারা কিন্তু কোথাও চাকরি পাইতো না। এদের সংখ্যা প্রায় 10 থেকে 15,000-এর মতো। পরে আমি নিজে ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে, যখন ব্যাপকভাবে বিশেষভাবে ফার্মাসিউটিক্যালসও যখন পরিস্থিতি করা হয় তখন আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, যেহেতু আমি চিকিৎসক দেখার জন্য। তাই আমি যে দেখেছি যে এই যারা চাকরিচ্যুত ছিল তারা একটা মানে একটা পরিবেশ তৈরি করেছিল, আন্দোলন, রাস্তায় ভাঙচুর, সেটা না, তৈরি এটা তো করে। হচ্ছে আমরা এটা দেখেছি এটা একটা তত্ত্বাবধায়ক দিক, সরকারের একটা দিক। আমলে। আরেকটা তার দিক আগে হলো যে মানে আপনার বেতন ভাতা দিয়ে বাড়ানো বা সুযোগ সুবিধা, এটা তো বাড়ানো উচিত। এত সস্তায় মানে মানে একটা শ্রমিক কাজ করবে, এটা তো হওয়া উচিত না, এগুলো তো বাড়ানো উচিত। সেটা সরকার আসলে, একটা দেশের স্থিতিশীলতা আসলে, ব্যবসা যখন ভালো হবে, ব্যবসা প্রতিষ্ঠানগুলি ভালো করবে, তখন তো অবশ্যই আপনার শ্রমিকদের সুবিধাও বৃদ্ধি পাবে।